আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাব তার নাম আরণ্যক। গল্পটি লিখেছেন প্রফুল্ল রায়। ভাই টুকুদি, মাসখানেক হলো কানপুর থেকে আমরা ফরাসগাঁও এসেছি। জায়গাটা মধ্যপ্রদেশের সুদূর অভ্যন্তরে। এখানে দাঁড়িয়ে যে দিগন্তেই চোখ ফেরাই শুধু পাহাড় আর পাহাড়। নীলাভ পাহাড়গুলো ঘর অরণ্যে রোমাঞ্চিত হয়ে আছে। একটু ব্যাখ্যা করে বলি। রামায়ণের দণ্ডকারণ্যের কথা পড়েছিস তো? এ হলো সেই জায়গা। সে যুগে রামচন্দ্র এখানে বনবাসে এসেছিলেন। এ যুগে পূর্ব বাংলার উদ্বাস্তুদের জন্য অরণ্য সংহার করে উপনিবেশ গড়ে উঠেছে। খবরের কাগজের কল্যাণে এ খবর নিশ্চয়ই তোর অজানা নয়। সমস্ত এলাকাটা জুড়ে বিচিত্র এক জীবনযজ্ঞ শুরু হয়ে গেছে যেন। সে যাই হোক, আমাদের ফরাসগাঁও আসার কারণটা এবার বলি। তোর ভগ্নিপতিটিকে তো জানিস, একটা আস্ত বেদে। দুটো দিন কোথাও যদি স্থির হয়ে থাকতে পারে। 6 বছর বিয়ে হয়েছে। এর মধ্যে কত চাকরি যে ছাড়লো, কত চাকরি ধরলো, আর নতুন নতুন কত জায়গায় না ঘুরলো। এই ভ্রমণ বাগিসটিকে নিয়ে আর পারি না। তুই তো জানিস, বিয়ের পরই আমরা বোম্বাই চলে গিয়েছিলাম। ও তখন সেখানে চাকরি করত। বোম্বাই থেকে 2 মাস পরেই গেলাম ভাইজাগ। ভাইজাগ থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে মাদ্রাজ। সারা ভূমণ্ডল পাড়ি দিয়ে শেষ পর্যন্ত কানপুরে এসে বছরখানেক ছিলাম। ভেবেছিলাম এতদিনে বেদেটা বুঝি শান্ত হলো। কিন্তু ও মা, বলা নেই কওয়া নেই, হঠাৎ কানপুরের চাকরিটা ছেড়ে দিয়ে দণ্ডকারণ্য প্রজেক্টে কাজ জুটিয়ে ফেলল। অগত্যা ফরাসগাঁও না এসে উপায় কি? জানিস ভাই, এখানে একেবারে আরব্য রজনীর ব্যাপার। এখনো বাড়িঘর তৈরি হয়নি, তাঁবুর ভেতর থাকার ব্যবস্থা। তোর ভগ্নিপতিটির পাল্লায় পড়ে বাংলাদেশের ভীরু মেয়ে আমি পুরোদস্তুর আরব বেদুইন বনে গেছি। যাই হোক, প্রথম প্রথম ভীষণ ভয় করত। তাঁবু ছেড়ে এক পাও বেরোতাম না। ইদানিং ভয়টা গেছে। ধীরে ধীরে সত্যি বলছি ভাই, দণ্ডক বনের প্রেমে পড়ে গেছি। আমাদের এই ফরাসগাঁও থেকে দক্ষিণে গেলে চিত্রকূট। সেখানে চমৎকার একটা ফলস আছে। কিন্তু এই বাহ্য, এখানে থেকে উত্তরে পাড়ি জমালে কেশকাল পাহাড়ের চূড়ো। সেখানে কাঁচ দিয়ে ঘেরা একটা রেস্ট হাউস আছে। চারপাশে নিবিড় বন, মধ্যপ্রদেশের রিজার্ভ ফরেস্ট। যে কোনো একটা রাত্রি সেখানে গিয়ে থাকলে কাঁচের স্বচ্ছ দেওয়ালের উপরে দেখা যাবে বাঘ, ভাল্লুক আর বাইসনেরা ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে রোমাঞ্চ হয়, ভয়ও লাগে। মনে হয় সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে বহু শতাব্দী আগের এক হিংস্র আদিম জগতে ফিরে গেছি। ইতিমধ্যেই 2 রাত আমরা সেখানে কাটিয়ে এসেছি। কেশকাল পাহাড়ের চূড়া আমাদের মনোহরণ করেছে। ভাই টুকুদি, মনে পড়ে বিয়ের আগে মাঝে মাঝেই আমরা চিড়িয়াখানায় যেতাম? পিঞ্জরাবদ্ধ পশুগুলোকে দেখে তোর খারাপ লাগতো? বলতিস ওদের মুক্ত প্রকৃতির মাঝখানে দেখতে ইচ্ছে করে। সংসার থেকে দিন কয়েকের ছুটি নিয়ে চলে আয় না। কেশকাল পাহাড়ের চূড়োয় প্রকৃতির সেই স্বদেশে তোর ইচ্ছে পূরণ করে নিতে পারবি। আমি জানি তোর ভগ্নিপতিটি এবং আমার ভগ্নিপতিটি 2 ভাইরা একেবারে উল্টো স্বভাবের মানুষ। তোরটি বনের পাখি, সব সময় খালি উড়ু উড়ু, আর আমারটি খাঁচার পাখি। তা ভাই, কয়েকটা দিনের জন্য খাঁচার পাখিটাকে দণ্ডক বনের অবাধ আকাশে এনে ছেড়ে দে। 2 বছর তোরও বিয়ে হয়েছে, এর মধ্যে কলকাতার ভিতরে থেকে একটা দিনের জন্য বেরোসনি। অথচ ছেলেবেলা থেকে বেরোবার কত স্বাদ তোর। বিয়ের আগে এ নিয়ে কত গল্পই না করতিস। বোম্বাইতে থাকতে, পাঞ্জাবে থাকতে কি কানপুরে থাকতে কতবার তোকে যেতে লিখেছি, তুই যাসনি। এবার কিন্তু কোনো অজুহাতই শুনবো না। জামাইবাবু একান্ত না এলে ছেলেপুলেদের রেখে একাই চলে আসবি। নিশ্চয়ই আসবি, কোনো অসুবিধা নেই। বোম্বাই মেলে রায়পুর স্টেশন থেকে আমরা তোকে নিয়ে আসতে পারবো। যদি না আসিস, জন্মের মতো আরি। ইতি মঞ্জু। বিকেলের ডাকে চিঠিটা এসেছে। 1 বার 2 বার 3 বার, কতবার যে চিঠিখানা পড়ল শোভনা। তার আদরের নাম টুকু। মঞ্জু তার আপন বোন নয়, ছোট কাকার মেয়ে। জ্যাঠতুতো খুড়তুতো বোনেদের মধ্যে মঞ্জুর জন্যই শোভনার আকর্ষণটা সবচেয়ে বেশি, প্রায় আশৈশব। তার জন্য মঞ্জুরও প্রাণের টান প্রবল। বোন বললেও যথেষ্ট বলা হয় না।
মঞ্জু ছিল তার সখী। বিয়ের আগে চলাফেরা, ওঠা বসা সবই ছিল একসঙ্গে। স্কুল কলেজে একই ক্লাসে পড়তো। তাছাড়া দুজনে প্রায় সমবয়সীও। শোভনা খুব বেশি হলে বছরখানেকের বড়। কাকারা, জ্যাঠারা এবং শোভনারা নদিয়া জেলার এক মফস্বল শহরে একই বাড়িতে থাকতো। একই বাড়িতে, তবে এক অন্যে আবদ্ধ ছিল না। বাড়িটা ছিল পূর্বপুরুষের। শোভনার বাবা কাকারা সেটা ভাগাভাগি করে নিয়েছিলেন। কাজেই বিয়ের আগে পর্যন্ত শোভনার মঞ্জু ছিল সর্বক্ষণ পরস্পরের সহচরী, সঙ্গিনী। যাই হোক, বিয়ে পড়তে পড়তেই দুজনের বিয়ে হয়ে গিয়েছিল, এবং তাও মাসখানেকের মধ্যেই। প্রথমে মঞ্জুর, পরে শোভনার। বিয়ের পর বোম্বাই চলে গিয়েছিল মঞ্জু, আর শোভনা এসেছিল কলকাতায়। কলকাতা বললে ঠিক বোঝানো যায় না। এই শহরের পূর্ব মেরুতে এক জন্মান্ধ রুদ্ধশ্বাস গলি শেষ প্রান্তে জীর্ণ ধ্বংসপ্রায় একটা বাড়িতে তাকে এনে তুলেছিল শশাঙ্ক। সেখানে এজমালি একখানা উঠোন ঘিরে বৃত্তাকারে সারিবদ্ধ ঘর। সেই ঘরগুলির একটিতে শশাঙ্কর সংসার। কলকাতার এই অংশের এই বাড়িটাতে শীত গ্রীষ্ম কোনো ঋতুরই স্পষ্ট করে বোঝা যায় না। সবসময় যেন ছায়া ছায়া বিষণ্ণ বিকেল। সূর্য বিষুবরেখায় না গেলে এ বাড়িতে রোদ আসে না। শোভনার বিয়ে হয়েছে 6 বছর। 6 বছর অর্থাৎ একটা যুগের অর্ধেক। এর ভেতর বারদুই নদিয়ায় যাওয়া ছাড়া সময়ের এই বিরাট অংশটা আলো বাতাস বর্জিত রুদ্ধ গলিতেই কেটে গেল। এর মধ্যে সংসার বেড়েছে। 2টি ছেলে আর একটি মেয়ে হয়েছে। চিঠিটা হাতের মুঠোতেই ছিল। হঠাৎ সমস্ত স্নায়ুতে কেমন এক অস্থিরতা অনুভব করল শোভনা। 6টা বছর পূর্ব কলকাতার এই বিবরে আবদ্ধ হয়ে আছে সে। অথচ বিয়ের আগে আশ্চর্য যাযাবর একখানা মন ছিল তার। হিল্লি দিল্লি, কাশি কাঞ্চি, ভারতবর্ষের দূর দিগন্তগুলি দুর্বার আকর্ষণে তাকে টানতে থাকত। বিশেষ করে অরণ্যের প্রতি তার মোহ ছিল তীব্র। কিন্তু বেড়াতে নিয়ে যাবার মতো সঙ্গতি তার বাবার ছিল না। কাজে মনসা মথুরাং আর ভ্রমণ কাহিনী পড়েই শখ মেটাতে হতো। মনে মনে নিরুচ্চার একটা স্বপ্ন ছিল, তেমন কারো হাতে গিয়ে যদি পড়ে, বিয়ের পর সব স্বাদ মিটিয়ে নেবে। তেমন বিয়ে তো প্রায় স্থির হয়েই গিয়েছিল। সেটা হলে আজ মঞ্জুর বদলে সেই তো। কিন্তু চিঠিটা হাতে নিয়ে আত্মবিস্মৃতির মতো কতক্ষণ বসেছিল খেয়াল নেই। হঠাৎ ছোট ছেলেটা তক্তপোষের উপরে ঘুম ভেঙে কেঁদে উঠল। ভোর কেটে গেল শোভনা। ইতিমধ্যে বিকেলটা কখন যেন নিঃশেষ হয়ে গেছে। পূর্ব কলকাতার জন্মান্ধ গলির পটে সন্ধে নামতে শুরু করেছে। সন্ধ্যের পর শশাঙ্ক অফিস থেকে ফিরে এলো। চা খাবার খাওয়া হলে বিকেলে সেই চিঠিখানা তার হাতে দিল শোভনা। শশাঙ্কর মুখটা চতুষ্কোণ, চোখ দুটি পিঙ্গল। দৃষ্টিতে কোনো ভাবের খেলাই খেলে না। তার দিকে তাকালে স্নায়ুতে ধাক্কা লাগে যেন। মনে হয় এই লোকটির অদৃশ্য গভীরে কোথায় যেন খানিকটা নিষ্ঠুরতা রয়েছে। যাই হোক, নিরুৎসুক সুরে শশাঙ্ক বলল, কি ব্যাপার, কার চিঠি? শোভনা বলল, পড়েই দেখো না। পড়তে পড়তে শশাঙ্কর পিঙ্গল চোখে কিসের একটা ছায়া পড়ল যেন, কিন্তু তা মুহূর্তের জন্যই। দ্রুত পড়া শেষ করে একসময় নিস্পৃহ ভাববর্জিত মুখে চিঠিটা শোভনার হাতে ফিরিয়ে দিল সে। সাগ্রহে শোভনা বলল, পড়লে? শশাঙ্কর গলা থেকে সংক্ষিপ্ত একটা শব্দ বেরিয়ে এলো। তাহলে মঞ্জুকে কি লিখব? এত তাড়াহুড়োর কি আছে? বলতে বলতে শশাঙ্ক উঠল। যাই, আজকের বাজারটা সেরে রাখি। কাল একটু তাড়াতাড়ি বেরোতে হবে, সকালে সময় পাবো না। দণ্ডকারণ্য তার সমস্ত অস্তিত্বের মধ্যে তরঙ্গ তুলেছে। কাল শশাঙ্ক বলেছিল ব্যস্ততার কিছু নেই, কিন্তু পরের দিনই আবার সেই প্রশ্নটা তুলল শোভনা। কটা দিন ছুটি নিয়ে চলো না, মঞ্জুদের ওখানে বেরিয়ে আসি। ইয়ার এন্ডিং হয়ে আসছে, 2 মাসের মধ্যে এখন অফিস থেকে ছুটি পাওয়া যাবে না। বেশ তো, ইয়ার এন্ডিংয়ের পরই না হয় যাওয়া যাবে। দেখি। 2 মাস আশায় আশায় রইল শোভনা। ইতিমধ্যে আরও 3খানা চিঠি এসেছে মঞ্জুর। এদিকে ইয়ার এন্ডিংয়ের ঝামেলা চুকে গেছে শশাঙ্কর। অতএব নিষ্কণ্টক। শোভনা বলল, এবার ছুটি নাও। প্রথমটা নিরুত্তর রইল শশাঙ্ক। শোভনা বলতে লাগলো, 6 বছর ধরে ওরা চিঠি লিখছে। বোম্বাই, পাঞ্জাব, ভাইজাগ, যেখানেই গেছে আমাদের যাবার জন্য কত করে বলেছে, কিন্তু কোথাও আমাদের যাওয়া হয়নি। ভেবে দেখো, এবার না গেলে খুব খারাপ দেখাবে। এবার মুখ খুলল শশাঙ্ক।
যাবে যাবে বলছো তো, কিন্তু খরচটার কথা ভেবেছো? হিসেব করে দেখো, যাতায়াতের গাড়ি ভাড়া কত পড়ে। তাছাড়া ওখানে গেলে হাত টেনে চলা যাবে না, রীতিমতো খরচ করতে হবে। এবার যাওয়া বরং স্থগিত রাখো, পরে সুবিধা মতো এক সময়। 6 বছর ধরে এইরকম এক একটা অজুহাত খাড়া করে তার যাওয়া বন্ধ করে রেখেছে শশাঙ্ক। প্রতিবারই শান্ত সহিষ্ণু মুখে সব মেনে নিয়েছে শোভনা, কিন্তু এবার যেন কি হয়ে গেল তার। ক্ষিপ্তের মতো বলে উঠল, কোথাও একটু বেরোতে পারি না, দম আমার বন্ধ হয়ে আসছে। 6 বছরের নরকে আমার আটকে রেখেছ। কিন্তু কথা শেষ হলো না তার। শশাঙ্কের ভাববর্জিত পিঙ্গল চোখ দুটো দপ করে উঠল। শোভনার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ রেখে সে দাঁতে দাঁত চাপল। নরক? আমি কিছুই লুকোইনি। তোমার বাবা এই নরক দেখেও তোমাকে আমার হাতে দিয়েছে। তাকে বললেই পারতে, একটা স্বর্গ ফুটিয়ে দিত। শোভনা মরিয়ার মতো বলতে লাগলো, তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি না যাও, আমাকে রেহাই দাও। এখানে আমি আর পারছি না। এবার আমি মঞ্জুদের কাছে যাবই। তা তো যাবেই, নইলে অনিমেষের সঙ্গে রাসলীলা চালাবে কেমন করে? ব্যঙ্গে ঠোঁট দুটো বেঁকে গেল শশাঙ্কের। কি কি বললে? যা বলেছি তা তো শুনেছই। মুখ সামলে কথা বলবে। এক মুহূর্ত থমকে রইল শশাঙ্ক, পরক্ষণেই গর্জে উঠল, কেন? তোর ভয়ে? সত্যি কথাটা বলতেই গায়ে বুঝি ফোসকা পড়ল? মনে করেছিস আমি কিছুই জানি না? তোর সঙ্গেই তো বিয়ে হবার কথা ছিল অনিমেষের। বিয়ের আগে। শুনতে শুনতে শোভনার মনে হলো একেবারে অন্ধ আর বধির হয়ে গেছে। ব্যাপারটা নিতান্তই তুচ্ছ। মঞ্জুর স্বামী অনিমেষ ছিল নদিয়া জেলায় তাদের সেই মফস্বল শহরেই ছেলে। শোভনাদের বাড়িতে খুব যাতায়াত ছিল, প্রচুর হাসাতে পারত সে। মজা করতে, গল্প জমাতে বিশারদ ছিল। গানের গলাখানি চমৎকার, ভালো ফুটবল খেলতে পারত। তার উপর ছিল প্রিয়দর্শন সুপুরুষ। মফস্বল শহরে ছোট্ট পরিধির মধ্যে থাকত। বাড়িতে যাওয়া আসা ছিল, স্বাভাবিক নিয়মেই শোভনার সঙ্গে আলাপ হয়েছে। মনে রঙও লেগেছে। সেই রং গাঢ় হয়েছিল যখন তার সঙ্গে বিয়ের কথা উঠল। কথাটা অনেক দূর এগিয়েছিল, কিন্তু পাকাপাকি হবার পর্যায়ে এসে ভেঙে যায়। কেননা অনিমেষের বাবার দাবি পূরণ করা শোভনার বাবার পক্ষে অসাধ্য ছিল। এদিকে ছোট কাকা এমন একটি শিকার হাতছাড়া করলেন না। কন্ট্রাক্টরির দৌলতে তার প্রচুর টাকা। অতএব অনিমেষের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়ে গেল। আর শোভনার বাবা হন্যের মতো খুঁজে খুঁজে শশাঙ্ক নামের মার্চেন্ট অফিসের এক কেরানিকে আবিষ্কার করলেন। যাই হোক, বিয়ের পর চেতনে বা অবচেতনে প্রাক বিবাহ সেই রঙের চিহ্নমাত্র ছিল না। নিজের দিন সংসার, ছেলে মেয়ে এবং শশাঙ্ককে নিয়েই পরিতৃপ্ত হতে চেয়েছিল শোভনা। এদিকে শশাঙ্ক থামেনি, সমানে গজরাচ্ছে। কেন যে মঞ্জুদের ওখানে যাবার জন্য তোর এত প্রাণ আঁকুপাকু সব জানি, কিন্তু তা হবে না। 6 বছর যেতে দিইনি, কোনো দিনও দেব না। ভেবেছিস কি? শশাঙ্কর পিঙ্গল চোখ দুটো জ্বলছে, গলার কাছে শিরাগুলো দড়ির মতো পাকিয়ে পাকিয়ে উঠেছে। সন্দিগ্ধ চতুষ্কোণ মুখটা কি নিষ্ঠুরই না হয়ে উঠছে। সব মিলিয়ে শশাঙ্ক যেন মানুষ না, একটা আদিম হিংস্র পশু। শোভনার মনে হলো কোথাও যেতে হয় না। 20 শতকের এই সভ্য সুসজ্জিত কলকাতাও মাঝে মাঝে অরণ্য হয়ে উঠতে পারে। সেই রাত্রেই মঞ্জুকে চিঠি লিখল শোভনা। মঞ্জু, বাঘ ভাল্লুক দেখার জন্য আমাকে যেতে লিখেছিস। নতুন করে অত দূরে কি আর দেখতে যাব বল? দণ্ডকারণ্যের জন্য এতটুকু আকর্ষণ বোধ করছি না। এই কলকাতা শহরেই এক অরণ্যের মধ্যে বাস করছি ভাই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।